দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আবারও স্বাগত জানাচ্ছি। আগের এপিসোডের পরের অংশ এটি। আগের এপিসোড যারা দেখোনি তারা দেখে নিও। দেখো, তোমাদের জন্য আমার পরিশ্রম কিন্তু সবসময় থাকবে। আমি কিন্তু চেষ্টা করে যাব তোমাদের পরীক্ষা যেন ভালো হয়। দেখো, এখানে আমি এত দূর অবধি কোশ্চেন বলেছি যে 4-এর 2 অবধি। 5-এর 1 হচ্ছে, আচ্ছা 5-এর 1 হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না। ঠিক আছে, কোন কবিতার পংক্তি? এটা হচ্ছে অসুখী একজন কবিতার পংক্তি। মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? মেয়েটি কিন্তু তখন আর মানবী মেয়ে নয়, মেয়েটি তখন কিন্তু অপেক্ষার প্রতীক। যেহেতু রাজকর্তব্যের ডাকে ঘর ছেড়ে যাওয়া মানুষটির জন্য অপেক্ষা চলতেই থাকবে, তার প্রিয়জন পরিজন যতদিন বেঁচে থাকবেন। তাহলে সেই জন্য বলা হয়েছে যে কবির সেই মিষ্টি বাড়ি নষ্ট হয়ে গেছে, চারিদিকে সমতলে আগুন ধরে গেছে, কিন্তু তাও মেয়েটি মারা যায়নি, কারণ মেয়েটি এখানে অপেক্ষার প্রতীক, মানবী মেয়ে নয়। আর অপেক্ষার অন্ত হয় না, অপেক্ষা ততদিন চলতে থাকে যতদিন না প্রিয়জন ফিরে না আসে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তোমার বলতে এখানে আফ্রিকার কথা বলা হয়েছে। সভ্যতা শেষ হয়ে গেছে কারণ সে 2টি বিশ্বযুদ্ধ ঘটে গেছে এবং ইউরোপীয় যে সাম্রাজ্যবাদী শক্তি তারা যুদ্ধ ঘটিয়েছে এবং যুদ্ধ ঘটিয়ে পৃথিবীতে চরম বিপর্যয় এনে ফেলেছে এবং সভ্যতা শেষ হয়ে গেছে। এখানে তোমার বলতে কবি আফ্রিকার বুঝিয়েছেন। আর শেষ পুণ্যবাণীটি কি? শেষ পুণ্যবাণীটি হচ্ছে ক্ষমা করো। আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন কবি। এই বাণীতে কি হবে বলে কবি মনে করেন? এই বাণীতেই কবি বলেছেন, এই যে বাণীটা, এটা হচ্ছে শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী এটাই হয়ে উঠবে, পবিত্র বাণী হয়ে উঠবে, এটাই কবি মনে করেন। আচ্ছা, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। দেখো কোথা থেকে দেয়া হয়েছে এটা। দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এটা এখানে বলা হয়েছে কালিকলম থেকে, হারিজা কালিকলম থেকে। এখানে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ, কাদের? কারণ কলম, কালি, দোয়াত, এই সমস্ত কিছুকে। তার আগেই কবি কিন্তু এই কলমের কথাই বলেছেন। এখানে উত্তরটা এইভাবেই আমি বলছি। দেখো, এখানে ফাউন্টেন পেনের কথা বলেছেন, বিভিন্ন ধরনের পেনের কথা বলেছেন, পেনের ছাড়া দোয়াতের কথা বলেছেন। দেখো, জেডের দোয়াত, এই যে শ্বেতপাথরের জেডের, পিতলের, ব্রোঞ্জের দোয়াত। আচ্ছা, বিভিন্ন কালি কলম, সমস্ত কিছু নিয়ে যেন একটা মহাযজ্ঞ শুরু হয়েছিল। সমারোহে কালি কলম, দোয়াত, পেন, এই সমস্ত কিছু একটা জগৎ খুলে দিয়েছিল এবং সবাই উপহার হিসেবেও দিত। কালি পেন দিত তাকে উপহার হিসেবে। সেটা কিন্তু অবলুপ্তির পথে চলে গেছে। কেন না? কম্পিউটার এসে গেছে, কম্পিউটারের মাধ্যমে মানুষ লেখালেখি কাজটি করে নিচ্ছে। এটাই কিন্তু বিস্তারিতভাবে এখানে বলতে হবে। আচ্ছা, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জনককে দেখো। ফাউন্টেন পেনের জনক এখানে দেখো, ফাউন্টেন পেনের জনক হচ্ছেন, যিনি উন্নতভাবে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, তিনি হচ্ছেন ওয়াটারম্যান। দেখো, ওয়াটারম্যান, হ্যাঁ, তিনি উন্নতভাবে ফাউন্টেন পেনকে তৈরি করেছিলেন। এবং এই ফাউন্টেন পেনের জনক কে জিজ্ঞেস করেছে তারপরে কিভাবে ফাউন্টেন পেনের জন্ম হলো। ফাউন্টেন পেনের কিভাবে জন্ম হলো এইখানেই বলা আছে। হ্যাঁ, এখানে পেজ নাম্বার 43 এবং এখানে সেকেন্ড প্যারাতেই ফাউন্টেন পেনের কথা বলা আছে। দেখো, প্রথমে ট্যাবলেট ছিল বড়িগুলি, তারপর নীল, লাল 2 রকম বড়ি পাওয়া যেত এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ফাউন্টেন পেন তৈরি হলো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। এখানে হচ্ছে কার উক্তি? সিরাজদৌলার উক্তি। বক্তা এরূপ উক্তির কারণ কি? কারণ বক্তা বুঝেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাণিজ্য করতে এসেছেন এদেশে, তাদের কিন্তু সিংহাসনের দিকে লোভ এবং তারা রাজনৈতিক কার্যে হস্তক্ষেপ করছে, রাজার কর্মচারীদের নিজেদের দিকে টেনে নিয়ে আসছে, তাদের মাধ্যমে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা অদূর ভবিষ্যতে
হয়তো রাজক্ষমতার অধিকারী হয়ে উঠতে পারে। বাংলার দুর্দিন ওই জন্য আসন্ন। বিদেশিরা এসে বাংলার সিংহাসনে বসবে, বাংলাকে করায়ত্ত করবে এবং কিছু বিশ্বাসঘাতক লোকের সাহায্যও কিন্তু তারা পেয়ে যাচ্ছে, যারা নবাবের পক্ষে নয়, তারা নবাবের বিপক্ষে কাজ করছে। এবং সেই কারণেই তিনি সভাসদদের কাছে, যেমন মীর জাফর, জগৎ শেঠ, দুর্লভ রায়বল্লভ, দুর্লভ রায়, এদের সকলের কাছে এবং তার প্রিয় পাত্র যারা আছে গোলাম হোসেন, মীর মদন মোহনলাল, সবাইকার কাছে তিনি আর্জি জানিয়েছেন যে তারা যেন সবাই মিলে একটা সৌহার্দ্যের বাতাবরণ তৈরি করে, সবাই মিলে একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। কারণ নবাবের বিচার করার দিন তারা পাবে, কিন্তু এই দুর্দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি একবার বাংলা দখল করে নেয় তাহলে কিন্তু আর কিছুই করার থাকবে না। সেই জন্য তিনি তাদের সাহায্য প্রার্থনা করেছেন। আচ্ছা, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। ঘসেটি বেগম হচ্ছেন সিরাজদৌল্লার মাসি এবং আলীবর্দী খাঁর কন্যা, আর সিরাজের মাসি হয় এবং তার পুত্রের নাম ছিল শওকত জং। সে পূর্ণিয়ার যুদ্ধে মারা যায়। ঘসেটি বেগমের ইচ্ছা ছিল শওকত জংই হবে বাংলার নবাব, কিন্তু সিরাজদৌল্লা ছিল আলীবর্দী খাঁর অত্যন্ত প্রিয় পাত্র এবং তার দৌহিত্র। সেই জন্য সিরাজদৌল্লা হয় বাংলার নবাব, কিন্তু ঘসেটি বেগমের ইচ্ছা পূরণ হয় না। সেই কারণে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে, এবং সেটা সিরাজ জানতে পেরে মতিঝিল থেকে ঘসেটি বেগমকে এনে নিজের প্রাসাদে নজরবন্দি করে রাখে। ঘসেটি বেগম কিন্তু অত্যন্ত ক্রোধী এবং হিংসা প্রদর্শন করতে থাকে, ক্রোধ ও হিংসা প্রদর্শন করতে থাকে এবং অভিসম্পাত করতে থাকে প্রতিনিয়ত সিরাজ এবং সিরাজের স্ত্রীর উপরে। এই ঘটনা কিন্তু সিরাজের স্ত্রীকে অত্যন্ত আতঙ্কিত করে তোলে। প্রতিনিয়ত তার যে ক্রোধ, সেইটা দেখে তারা খুবই আতঙ্কিত এবং বিস্মিত হয় এই ভেবে যে মায়ের বোন মাসি হয়েও সে কিন্তু সিরাজের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাচ্ছে। ঘসেটি বেগমকে কিন্তু সহ্য করতে পারে না সিরাজের স্ত্রী লুৎফা। আচ্ছা, এরপরে আছে কোনি উপন্যাস অবলম্বনে কোনির চরিত্র। ভীষণ ইম্পর্টেন্ট কোনির চরিত্র, আর ক্ষিতিশের চরিত্র তো খুবই ইম্পর্টেন্ট। কোনির চরিত্র দেখো, কোনি কিন্তু অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে বড় হয়ে ওঠা সাধারণ ঘরের মেয়ে হলেও অত্যন্ত জেদি, আত্মসম্মান বোধ সম্পন্ন এবং লড়াকু মানসিকতার মেয়ে। সে কিন্তু দারিদ্র্যের সঙ্গে লড়াইটা করছে, পাশাপাশি কিন্তু সে তার ভাই বোনেদের এবং মাকে, দাদাকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে। সে কিন্তু হার না মানার একটা মানসিকতা রয়েছে তার মধ্যে, অদম্য সাহস রয়েছে। খালি সে জানে না কিভাবে কোন কৌশল অবলম্বন করতে হয় জাতীয় চ্যাম্পিয়ন হতে গেলে, সাঁতারে বিজয়ী হতে গেলে, সেই কৌশলগুলো কিন্তু সে জানতো না। শুধুমাত্র তার এই মানসিকতাই নজরে পড়ে ক্ষিতীশের। ক্ষিতীশ একজন সাঁতার প্রশিক্ষক। সেই ক্ষিতীশ কিন্তু কোনিকে আবিষ্কার করে বলা যেতে পারে। আবিষ্কার করে ক্ষিতীশ কিন্তু কোনিকে গড়ে পিটে নেয় কিন্তু ক্ষিতীশের তত্ত্বাবধানে থেকে কোনি কিন্তু তার দাদার ইচ্ছা ছিল কোনি জাতীয় চ্যাম্পিয়ন হয়। সেই ইচ্ছাই কিন্তু পূরণের দিকে কোনি একটু একটু করে এগিয়ে যায়। ক্ষিতীশ কোনিকে যেমনভাবে গড়ে তোলে, কোনিও কিন্তু সেইভাবে নিজেকে গড়ে পিটে নেয় এবং আরও যেন পরিশীলিত, পরিমার্জিত আর আরও বেশি সব দিক দিয়ে সে দক্ষ হয়ে ওঠে। ক্ষিতীশ জানতো যে কোনি হচ্ছে একটা খাঁটি ইস্পাত, ওকে গড়ে নিতে পারলেই হয়ে উঠবে খুবই শানিত, ধারালো হয়ে উঠবে এবং সে আগামী দিনে খুব বড় একটা চ্যাম্পিয়ন হয়ে উঠবে। সেই কারণে কোনিকে সে অত্যন্ত পরিশ্রম করায়। কোনিও কিন্তু এই কষ্ট কিন্তু সহ্য করে নিয়েছিল, ক্ষিতীশের কথা মেনে কষ্ট সহ্য করে নিয়েছিল। তাহলে কোনি সম্বন্ধে জানা গেল। এবং এর পরের কোশ্চেনটি আছে ওই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। এবার বক্তা হচ্ছেন ক্ষিতীশ এবং বক্তা এখানে ক্ষিতীশ অত্যন্ত পরিশ্রম করাতো কোনিকে পরিশ্রম করাতো এই জন্য যে সে যাতে সবার আগে
তার টার্গেটে পৌঁছতে পারে, সাঁতারের লক্ষ্যে পৌঁছতে পারে, যেখানে তার লক্ষ্য আছে সেখানে এগিয়ে যেতে পারে। সেই জন্য তাকে প্রচণ্ড পরিশ্রম করাতো এবং পরিশ্রম করতে গিয়ে কোনির সারা শরীরে একটা অসহ্য যন্ত্রণা হতো, কষ্টে সে ভেঙে পড়তো। ক্ষিতীশ কিন্তু তাকে বলেছিল সময়কে হারাতে পারলেই যন্ত্রণাকে হারাতে পারবি, কারণ সময়ের আগে কিন্তু পৌঁছানোটাই হচ্ছে প্রকৃত সাঁতারুর আসল কাজ। সময়টাকে যত কম সময়ে পৌঁছানো যাবে ততই ভালো। সেই জন্য সেই সময় কিন্তু যন্ত্রণা অপরিসীম হবে, এই যন্ত্রণাকে হারাতে পারলেই কিন্তু সময়কে হারানো যাবে। তাহলে যন্ত্রণার সঙ্গে লড়াইটাই কিন্তু আসল লড়াই, ওই যন্ত্রণাটাই তো আমি, কারণ ক্ষিতীশ নিজেকেই মনে করে যে কোনিকে সবচেয়ে বেশি কষ্ট সেই দিয়েছে। আচ্ছা, বারুণী কি? বারুণী হচ্ছে গঙ্গার পুজোর একটি উৎসব এবং এই সময় কাঁচা আম গঙ্গার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়। সেই আম ছোট ছোট ছেলেরা কুড়িয়ে নিয়ে আসে এবং কখনো খায় কখনো বিক্রি করে। তো বারুণীর দিনে সবাই মিলে স্নান করছে গঙ্গার ঘাটে।